এই নাও, আজকে আমি সবার জন্য চিকেন বাটার মশলা আর বাটার নান বানিয়েছি। তোমরা সবাই খেয়ে বলো তো কেমন রান্না হয়েছে। মোটামুটি হয়েছে বৌদি, চলে যাবে আর কি। আসলে খুব খিদে পেয়েছে তো, এখন যাই খেতে দেবে তাই খেতে হবে, কিছু করার নেই। বৌদি, তুমি বরং রান্নাঘর থেকে আমের আচারটা এনে দাও। খাবার কেন জানি না টেস্ট পাচ্ছি না, আচার দিয়ে খেতে হয়তো একটু ভালো লাগবে। দেওর এবং ননদের মুখে এমন কথা শুনি সঙ্গীতার খুব খারাপ লাগে। সে খুব ভালো মতোই বুঝতে পারে তার রান্না করা খাবার কারোরই ভালো লাগেনি। তবুও সে চুপচাপ রান্নাঘরে আচার আনতে চলে যায়। দূর, বৌমা একদমই ভালো রান্না করতে পারে না। এটা বাটার চিকেন রান্না হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু এই খাবার মুখে দিতেই যেন খাওয়ার ইচ্ছাটা শেষ হয়ে গেল। আহ, জানালা দিয়ে শান্তির বাড়ি থেকে কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে নিশ্চয়ই ভালো কিছু রান্না হচ্ছে। শান্তির বৌমার হাতের রান্না খেতে আমার তো দারুণ লাগে। হ্যাঁ মা, ঠিক বলেছ। কিছুদিন আগে পিয়ালি বৌদি বাটার চিকেন আর তন্দুরি রুটি দিয়ে গিয়েছিল, মনে আছে? উফ, সেই খাবারের স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আমারও তো মনে হচ্ছে এই খাবার ছেড়ে পিয়ালি বৌদির বাড়িতে খেতে চলে যাই, কিন্তু যাব কি করে? কোনো কারণ ছাড়া প্রতিবেশীর বাড়িতে বারবার খেতে যেতেও তো খারাপ লাগে। কিন্তু প্রতিবেশীর বাড়ির খাবারের সুগন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। আমাকে কিছু একটা তো করতেই হবে। বৌমা, ও বৌমা, বাইরে এসো একবার। আমার একদম খেতে ইচ্ছা করছে না, পেট ভীষণভাবে ভর্তি। তুমি এক কাজ করো, একটা টিফিন কৌটোতে কিছুটা খাবার দাও, আমি শান্তির বাড়িতে গিয়ে দিয়ে আসি। এই শুনে সঙ্গীতা বেশ খানিকটা খাবার টিফিন কৌটোতে ভরে দেয়। স্বাগতা দেবী তখনই খাওয়া বন্ধ করে টিফিন কৌটো নিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। শান্তি দেবী এবং তার পরিবার তখন সবেমাত্র ডিনার করতে বসে, যা দেখে স্বাগতা দেবী মনে মনে বেজায় খুশি হয়। আরে, তোমরা খেতে বসে পড়েছ? আসলে আমার বৌমা আজকে বাটার চিকেন আর নান রান্না করেছিল, তাই একটু দিতে এলাম তোমাদের। আমি যদিও এখনো ডিনার করিনি। ডিনার করিসনি? ঠিক আছে, আয় আমাদের সঙ্গে বসে না হয় খেয়ে নে। আমরা তো এখনো খাওয়া শুরু করিনি। যদিও আমার বৌমা আজকে শুধু পরোটা আর কাশ্মীরি আলুর দম রান্না করেছে, বেশি কিছু রান্না হয়নি। আরে না না, আমার বাড়িতেও তো বৌমা রান্না করেছে, কিন্তু তুই আবার বড় মুখ করে খেতে বলছিস যখন, খেয়েই নি। না হলে আবার বলবি পরোটা আলুর দম দেখে আমি না খেয়ে পালিয়ে যাচ্ছি। যদিও পরোটা আলুর দম খেতে আমার দারুণ লাগে। এই বলে স্বাগতা দেবী খাবার খেতে বসে পড়ে। শান্তি দেবীর বৌমা পিয়ালি খাবার পরিবেশন করা মাত্রই সে এক সেকেন্ডও অপেক্ষা না করেই খাবার খেতে শুরু করে দেয়। খাবার খেতে না খেতেই সে পিয়ালির রান্নার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠে। কিছুক্ষণ বসে থাকার পর সে বলে, কিছু মনে করো না যেন, আসলে পিয়ালি বৌমার হাতের রান্না এতটাই সুস্বাদু হয় যে পেট ভরলেও মন ভরে না। আমি একটু বেশিই খাবার খেয়ে ফেলেছি। আমি চাইলেও এই বাকি খাবারগুলো খেয়ে ফেলতে পারবো, কিন্তু লোভে পড়ে বেশি খাবার খেলে আবার গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে। আমি আবার খাবার নষ্ট করাও পছন্দ করি না। এই খাবারটা না হয় আমি বাড়ি নিয়ে চলে যাই। এই বলে স্বাগতা দেবী প্রতিবেশীর বাড়ি থেকে চালাকি করে খাবার নিয়ে বাড়িতে চলে যায়। সে খাবারটা নিজের বেডরুমে নিয়ে যায় এবং লুকিয়ে লুকিয়ে সুমি ও রিন্টুকে নিজের ঘরে ডেকে নিয়ে আসে। সুমি ও রিন্টু প্রতিবেশীর বাড়ির খাবার খেয়ে খুবই খুশি হয়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সঙ্গীতা বাজার করতে চলে যায়। সে বেশ কয়েক রকম তাজা সবজি কিনে নিয়ে এসে রান্না করতে শুরু করে, যা দেখে তার শাশুড়ি মা বলে, বৌমা, একটু মন দিয়ে ভালো করে রান্না করো। তোমার রান্না করা খাবার তো আমাদের খেয়ে তৃপ্তিই হচ্ছে না। আমার ছেলেমেয়েরা ভক্তি করে খাবার খাচ্ছে না। বড় ছেলেও তো প্রত্যেক দিন বাইরে ক্যান্টিনে খাবার খাচ্ছে। টিফিনের খাবার প্রত্যেক দিন ডাস্টবিনেই যাচ্ছে। একটু ভালো করে মশলা দিয়ে ধনেপাতা দিয়ে সবজি রান্না করো, তাহলে খেতে ভালো হবে। আমি তো ভালো করে রান্না করার চেষ্টা করি মা, আপনারা দয়া করে এরকম বলবেন না। আমার খুব খারাপ লাগে। আমি তো দিনের মধ্যে বেশিরভাগ সময়টা রান্নাঘরেই থাকি, আর আমি ভাবতে থাকি কি রান্না করলে আপনাদের সবার পছন্দ হবে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু বাজার থেকে ধনেপাতা আনতে ভুলে গেছি। আপনি একটু নিয়ে আসুন না, তাহলে সবজিতে দেব। সঙ্গীতার কথা শোনা মাত্রই স্বাগতা দেবী প্রতিবেশীর বাড়িতে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়।
এখন আমি শুধু অল্প একটু ধনেপাতা আনার জন্য বাজারে যাব। আমি বরং শান্তির বাড়ি থেকে একটু ধনেপাতা চেয়ে নিয়ে আসছি, তুমি দাঁড়াও। এই বলে স্বাগতা দেবী প্রতিবেশীর বাড়িতে চলে যায়। এদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই খাবারের সুগন্ধ নাকি আসে। মনে হচ্ছে পিয়ালির বৌমা এখন রান্না করছে। এদের বাড়িতে এসেছি আর আমি না খেয়ে চলে যাব, সেটা তো হতেই পারে না। আরে স্বাগতা, কি ব্যাপার? এখন দুপুরবেলা হঠাৎ করে বাড়িতে এলি যে? আর বলিস না, আমার বৌমাটা না কোনো কাজের নয়। ভীষণ খিদে পেয়েছে আমার, খাবার চাইতে গেলাম, বলছে এখনো রান্না হয়নি। ধনেপাতা শেষ হয়ে গেছে, আগে বলবি তো। তোদের বাড়িতে একটু ধনেপাতা থাকলে দে তো। এই বলে স্বাগতা দেবী সোফায় বসে পড়ে আর শান্তি দেবী রান্নাঘর থেকে তখনই ধনেপাতা নিয়ে এসে দেয়। কিন্তু স্বাগতা দেবী ধনেপাতা সাইডে রেখে একের পর এক গল্প করতেই থাকে। আজকে তো মনে হচ্ছে তোদের বাড়িতে অনেক দেরি করে রান্না হচ্ছে। না, আসলে তোরা তো টাইম টেবিল মেনটেন করে চলিস, ঠিক সময়ে খাওয়া দাওয়া করিস। আজকে তো অনেক বেলা হয়ে গেল মনে হচ্ছে। আসলে আজকে আমার স্বামীর জন্মদিন, তাই আমার বৌমা অনেক কিছু রান্না করছে। ভাত, আম ডাল, পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, আলু পোস্ত, পটলের দোরমা, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, মাটন কষা, চাটনি, পাঁপড়। আজকে অনেক কিছুই খাওয়া দাওয়া হবে। এত ভালো ভালো খাবারের নাম শুনি স্বাগতা দেবী আর কিছুতেই সেখান থেকে নড়তে চায় না। শুধু তাই নয়, সে তার মেয়েকেও মেসেজ করে প্রতিবেশীদের বাড়িতে আসতে বলে দেয়। ছোটদা, মা মেসেজ করেছে পিয়ালি বৌদির বাড়িতে আজকে অনেক ভালো ভালো খাবার রান্না হচ্ছে। আমি তো টুকটুকির সাথে কলেজের প্রজেক্ট করার অজুহাতে ওদের বাড়িতে খেতে চলে যাচ্ছি। তুইও কিছুক্ষণ পর কোনো বাহানা করেই চলে আসিস। এই বলে সুমি কলেজের প্রজেক্ট নিয়ে শান্তি দেবীর মেয়ের কাছে যায়। মা, তুমি এখানেই আছো? টুকটুকি, আমি তোর সাথে প্রজেক্ট করার জন্য চলে এলাম। কালকে তো প্রজেক্ট সাবমিট করতে হবে, দুজন মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক এমন সময় পিয়ালি সবার জন্য খাবার নিয়ে আসে, যা দেখে সুমি এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। আমি খাবার নিয়ে চলে এসেছি, তোমরা সবাই খেয়ে নাও। সুমি, কাকিমা, তোমরাও না হয় আমাদের সঙ্গে বসে খেয়ে নাও। এই শুনে সুমি এবং তার মা নির্লজ্জের মতো তখনই খাবার খেতে বসে পড়ে। পিয়ালি সবাইকে খাবার পরিবেশন করলে সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। এরই মধ্যে স্বাগতা দেবী ছোট ছেলে রিন্টু একটা অজুহাত নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ও মা, তোমরা সবাই এখানে আছো? আমি স্নান করতে যাব, আমার টাওয়াল খুঁজে পাচ্ছি না। লাল রঙের স্যান্টো গেঞ্জি, হাফ প্যান্ট সব কোথায় গেল? খুঁজে দেবে চলো। আরে, তোমরা তো অনেক ভালো ভালো খাবার খাচ্ছ দেখছি। তুমিও বসে পড়ো আমাদের সঙ্গে, একটু খেয়ে যাও তুমিও। অনেক বেলা হয়ে গেছে তো। তোমার মা আর বোন খাচ্ছে আর তুমি না খেয়ে চলে যাবে? কিন্তু এমন সময় জানালা দিয়ে সঙ্গীতা প্রতিবেশীর বাড়ির সমস্ত দৃশ্য দেখতে পায়। দেখেছো, আমি শুধু তোমার মা আর ভাই বোনের নাটক দেখছি। সবাই একটা একটা করে বাহানা করে পিয়ালিদের বাড়িতে খেতে চলে যাচ্ছে। কেন, বাড়িতে কি রান্না হয়নি? ওখানে গিয়ে আমার নাম বদনাম করছে, বলছে বাড়িতে নাকি এখনো রান্না হয়নি। আমি কিন্তু সবই দেখতে পাই, কিন্তু কিছু বলি না। তার মানে পিয়ালি বৌদি আজকে নিশ্চয়ই ভালো কিছু রান্না করেছে। ওরা সবাই খেতে চলে গেল, আমাকে একটু ইনফর্মও করলো না। আমাকেও যেতে হবে, না হলে মিস করে যাব। আসলে সঞ্জয়ও তাদের প্রতিবেশীর হাতে রান্না খেতে খুবই পছন্দ করত, কিন্তু লজ্জায় সে খুব একটা বেশি তাদের বাড়িতে খেতে যেতে পারত না। তবে আজকে সঞ্জয় খুব ভালো একটা সুযোগ পেয়ে যায়। এটা তো ঠিক নয়, বাড়িতে রান্না হয়েছে, ওদের বাড়িতে গিয়ে সবাই খাবে কেন? দাঁড়াও, আমি এখনো সবাইকে ডেকে আনছি। এই বলে সঞ্জয়ও পাশের বাড়িতে চলে যায়, কিন্তু সেও সেখানে গিয়ে খেতে বসে পড়ে, যা দেখে সঙ্গীতা আরো বেশি রেগে যায়। এভাবেই সময় কাটতে থাকে। সঙ্গীতার রান্না করা খাবার এখন কেউ যেন খেতেই চায় না। প্রত্যেকদিন তাকে বাড়িতে রান্না করা খাবারগুলো ডাস্টবিনে ফেলতে হয়, কারণ এখন তার পরিবারের লোকেরা প্রায় প্রত্যেক দিনই নির্লজ্জের মতো প্রতিবেশীর বাড়িতে খাওয়া দাওয়া করতে চলে যায়। এতে করে শান্তি দেবী এবং তার বৌমা তাদের প্রতিবেশীর জ্বালাতনে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। আমার আর ভালো লাগছে না মা, প্রত্যেক দিন আমাদের 2 বেলার রান্না 1 বেলাতেই শেষ হয়ে যাচ্ছে। আমাকে ডবল ডবল রান্না করতে হচ্ছে। আমাদের প্রতিবেশীরা সত্যি ভীষণ নির্লজ্জ, মুখ উঠিয়ে সবসময় খেতে চলে আসে। ভদ্রতার খাতিরে একবার খেতে বললেই রাক্ষসের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে।
এবার আর আমরা ওদের সামনে খাওয়া দাওয়া করবই না ভাবছি। আমি তো এবার ভেবেছি ওরা যখন লোভার মতো খেতে আসবে ওদের খাবারে জোলাপ মিশিয়ে দেব, কিংবা একদিন ওদের সবাইকে নিমন্ত্রণ করে জোলাপ মেশানো খাবার খাইয়ে দেব। গোটা পরিবারের যখন একসাথে পেট খারাপ হবে, সারাদিন পাতলা পায়খানা করবে, তখন মজা বুঝতে পারবে। তুমি আজকেই বরং বাজার থেকে জোলাপ কিনে নিয়ে এসো, ওরা তো প্রত্যেক দিন এখানে গিলতে চলে আসছে। ঠিক এমন সময় দরজার বাইরে থেকে স্বাগতা দেবী এবং তার মেয়ে তাদের সব কথা শুনে ফেলে, তাই তারা প্রতিবেশীর বাড়িতে ঢোকার সাহস পায় না। তখনই তারা মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। ও মা, আমার খুব ভয় করছে, কালকেও ওরা খাবারে জোলাপ মেশায়নি তো? কাল থেকে পেটটা কিন্তু আমার খুব ব্যথা করছে। আমি আর কখনোই ওদের বাড়িতে খেতে যাব না মা। বৌদি বাড়িতে যা রান্না করবে আমি তাই খাবো। সেদিনের পর থেকে তারা আর প্রতিবেশীদের বাড়িতে খেতে যাওয়ার সাহস পায় না। কিন্তু সঙ্গীতা এরই মধ্যে অনলাইনে কুকিং ক্লাস জয়েন করে, কারণ কিছুদিন আগেই সঙ্গীতা জানতে পারে তার প্রতিবেশী পিয়ালিও সেই জায়গা থেকেই অনলাইন কুকিং কোর্স করে রান্না শিখেছে। এক সপ্তাহ যেতে না যেতেই সঙ্গীতা খুব ভালো ভালো খাবার রান্না করতে শিখে যায়, তাই এখন তার হাতে রান্না করা খাবার তার পরিবার চেটেপুটে খেয়ে নেয়। বৌদি, তুমি তো আগেই কুকিং ক্লাস জয়েন করতে পারতে, তাহলে আমরা আর প্রতিবেশীর বাড়িতে খাবার খেতে যেতাম না। মা, তুমি বরং শান্তি কাকিমার পরিবারকে এবার আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াও, ওদেরকেও তো দেখাতে হবে আমার বৌদি এখন পিয়ালি বৌদির থেকেও ভালো রান্না শিখে গেছে। আমার বৌদি এখন একেবারে সেরা রাঁধুনি হয়ে গেছে। পরিবারের মুখে এমন কথা শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। নিজের পরিবারকে তৃপ্তি করে খেতে দেখে আনন্দে তার বুকটা ভরে ওঠে। মাধবপুর গ্রামটি একটি কৃষিভিত্তিক গ্রাম ছিল। ওই গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস করে নিজেদের জীবিকা নির্বাহ করত। গ্রামটি চাষভিত্তিক হওয়ায় ওখানকার বেশিরভাগ জমি জলা জমি ছিল, অর্থাৎ নিচু সমতল ভূমি ছিল। সে বছর অন্যান্য বছরের তুলনায় অধিক পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছিল। দীর্ঘ 9 দিন ধরে একইভাবে বৃষ্টি হয়ে চলেছিল। অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে ওই অঞ্চলের নদীর বাঁধ ভেঙে যায় এবং সেখানে বন্যা দেখা দেয়। বন্যার কবলে পড়ে বহু মানুষের ঘরবাড়ি জলে তলিয়ে যায়। সবাই নিজের নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। গ্রামের প্রধান সাহেব গ্রামবাসীদের বাঁচানোর জন্য বলেন, কেউ ভয় পেও না কেউ। সবাই যে যার প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিসপত্র বস্তা অথবা ব্যাগের মধ্যে ভরে নাও আর চলো সবাই। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নদীর জল বেড়েই চলেছে আর বৃষ্টিও থামার নাম নেই। চলো চলো সবাই, এগিয়ে চলো। আমার ঘরে আমার মৃত স্বামীর একটা ফটো ছিল, সেটা ভেসে চলে গেছে। আমি কোথাও যাব না, আমাকে এখানেই ছেড়ে দাও, আমি মরে যেতে চাই। দেখো, এভাবে ভেঙে পড়লে চলবে না। বন্যার ফলে সবার ক্ষতি হয়েছে, কেউই লাভবান হয়নি। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাই তোমার বা আমার কারোরই হাত নেই। এই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচানোর কথা ভাবতে হবে শুধু। এই এনাকে কেউ নিয়ে চলো হাত ধরে। আর কালু, বীরেন, স্যাম, তোদেরকে শুকনো খাবার বস্তায় ভরতে বলেছিলাম, ভরেছিস তো? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, যা খাবার আছে আমাদের 10 দিনের বেশি চলে যাবে। ঠিক আছে, চলো চলো সবাই, এবার এগিয়ে চলো আস্তে আস্তে। সবাই বন্যার জলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। প্রধান সাহেব গ্রামবাসীকে রক্ষা করার জন্য গ্রাম থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে গিয়ে পৌঁছায়। জঙ্গলটি তাদের গ্রাম থেকে অপেক্ষাকৃত অনেকটাই উঁচু জায়গা ছিল, কিন্তু বৃষ্টি এত বেশি পরিমাণে হচ্ছিল যে সেখানে জল ভর্তি ছিল, কিন্তু কম ছিল। এখানে জল কম আছে, গলা পর্যন্ত জলে থাকার চেয়ে হাঁটু পর্যন্ত জলে থাকা অনেক ভালো। আমাদের এখানে প্লাস্টিক ঘিরে ঘর বানিয়ে থাকতে হবে। কালু, স্যাম, বীরেন, বড় বড় প্লাস্টিক গুলো বের কর, তাঁবু তৈরি করে সবাইকে এখানেই থাকতে হবে। প্রধান সাহেব, শুধু ঘর বানালে তো হবে না, এখানে হাঁটু ভর্তি জলের মধ্যে আমরা ঘুমাবো কিভাবে আর বসবোই বা কিভাবে? জঙ্গলের গাছ কেটে বড় বড় মাচা তৈরি করলে কেমন হয়? হ্যাঁ, খুবই ভালো হবে, এছাড়া আর কোনো উপায়ও নেই। সবাই আজকের দিনটা কষ্ট করো, একে অপরকে সাহায্য করো। যেভাবেই হোক এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতেই হবে আমাদের। সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে গ্রামবাসী সকলে মিলে পরিশ্রম করে জঙ্গলের কাঠ এবং প্লাস্টিক দিয়ে বড় বড় ঘর তৈরি করে। সবাই মিলে ওই ঘরে আশ্রয় নিলে বন্যা এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। পরের দিন সকালবেলা প্রধান সাহেবের স্ত্রী লতা দেবীর পটি পায়। ওগো, শুনছো? আমার খুব জোরে পটি পেয়েছে, কালকে থেকে চেপে রেখেছি, আর পারছি না যে।
আমার খুব কষ্ট হচ্ছে। এখানে কোথায় পটি করব গো? জঙ্গলেই করতে হবে, আর তো কোনো উপায় নেই। যাও, মহিলাদের সবাইকে নিয়ে যাও, সবাই একসঙ্গে যাও, আর হালকা হয়ে এসো সবাই, এখন বৃষ্টিও কম পড়ছে একটু। লতা দেবী গ্রামের আরো কিছু মহিলাদের নিয়ে জঙ্গলে পটি করতে চলে যায়। চারিদিকে জল ভর্তি হয়ে আছে, কিভাবে যে পটি করব বুঝতেই তো পারছি না। জানি না আর কত কিছু সহ্য করতে হবে আমাদের। এই সবাই ভালো জায়গা দেখে বসে পড়। আমি এভাবে খোলা জায়গায় পটি করতে পারবো না গো বাবা, তোমরা করো, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কেউ আসছে কিনা তুমি পাহারা দাও তবে। এই বলে সবাই এক এক করে পটি করতে বসে পড়ে। হঠাৎ করে একটা বিষাক্ত সাপ এসে প্রধান সাহেবের বউ লতা দেবীকে কামড়ে নেয়। লতা দেবী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, লতা দিদিকে সাপে কেটেছে, তাড়াতাড়ি এসো সবাই। সবাই এসে লতা দেবীকে সেখান থেকে তুলে তাদের আশ্রিত জায়গায় নিয়ে যায়। তাদের মধ্যে গ্রামের বৈদ্যমশাইও ছিল। বৈদ্যমশাই লতা দেবীকে দেখার পর বলে, প্রধান সাহেব, আপনার বউয়ের শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, এনাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু খুব বিপদ হবে। হসপিটাল এখান থেকে তো বহু দূরে, এই বন্যার মধ্যে কিভাবে আমরা হসপিটালে যাব? চারিদিক তো জলে ঢাকা, কোথায় রাস্তা, কোথায় গাছপালা, কোথায় ঘরবাড়ি, কিছুই তো বোঝা যাচ্ছে না। তার উপর লতা এখন অজ্ঞান অবস্থায় রয়েছে। বৈদ্য মশাই, আপনি অন্য কোনো উপায় বলুন দয়া করে। আর একটা উপায় আছে, সাপের বিষ কাটানোর একটা ভেষজ গাছ আছে, কিন্তু এই বন্যার মধ্যে আমরা গাছটা কোথায় বা খুঁজে পাবো? যে করেই হোক গাছটাকে খুঁজে বের করতেই হবে। তোমরা সবাই আমাকে সাহায্য করো দয়া করে, আমার স্ত্রীকে প্রাণে বাঁচাও। আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন আর আমরা আপনার সাহায্য করব না, তা আবার হয় নাকি? চলো আমরা সবাই মিলে ওই গাছ খুঁজে বের করব। সবাই মিলে বহু কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পর গাছটি পেয়ে যায়। বৈদ্যমশাই ওই গাছের রস বের করে লতা দেবীর ক্ষতস্থানে লাগিয়ে দেয় এবং কিছুটা রস তাকে খাইয়ে দেয়। কয়েক ঘন্টার মধ্যে লতা দেবীর জ্ঞান ফিরে আসে এবং সে প্রাণে বেঁচে ওঠে। সবাই খুব খুশি হয়, কিন্তু সবার মনে ভয় ঢুকে গিয়েছিল। ওগো, আমি আর বাইরে খোলা জায়গায় পটি করতে পারবো না, আমার খুব ভয় করছে। আবার যদি আমাকে সাপে কাটে তাহলে কি হবে? হ্যাঁ দিদি ঠিকই বলেছে, আজকে তোমার এই অবস্থা হয়েছে, কালকে তো আমাদেরও এমন হতে পারে। চারিদিকে বন্যার জল থই থই করছে, গ্রাম থেকে জল বেরোনোর কোনো জায়গা নেই, তার উপর বৃষ্টিও বন্ধ হচ্ছে না। এখানে আমাদের এভাবে কতদিন থাকতে হবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ সেটাই তো। ওগো, তুমি কিছু একটা ব্যবস্থা করো না গো, এখানেই একটা শৌচালয় তৈরি করে দাও আমাদের মহিলাদের জন্য। শুধু মহিলা কেন, পুরুষেরাও তো ব্যবহার করতে পারবে। আরে এটা কি তোমার বাড়ি নাকি? এখানে আমি কিভাবে শৌচালয় তৈরি করব? ভেবেচিন্তে কথা বলো, এখানে বন্যার হাত থেকে জীবন বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে, আর তুমি এখন শৌচালয় বানাতে বলছো? আর তাছাড়া শৌচালয় বানিয়ে লাভটা কি হবে? এখন ধরো আমরা কাঠ দিয়ে প্লাস্টিক ঘিরে যদি হবে একটা শৌচালয় তৈরি করি, কোনো কাজে আসবে না। চারিদিকে জল ভর্তি, সেই তো মলমূত্র জলের সঙ্গে মিশে চারিদিকে ছড়িয়ে যাবে। আমাদের এখন জলের মধ্যেই দিন কাটছে, এতে করে আমরা নোংরা আবর্জনার ফলে অসুস্থ হয়ে পড়বো তো। হ্যাঁ, কালু একদম ঠিক বলেছে। জঙ্গলের মধ্যে হাঁটুভর্তি জলে আর যাই হোক শৌচালয় করা সম্ভব নয়। উপরওয়ালার কাছে প্রার্থনা করো আমরা এই অবস্থা থেকে যেন বেঁচে ফিরতে পারি। তারা নিজেদের মধ্যে এভাবেই আলোচনা করছিল। তখন তাদের মধ্যে থেকে বিজয় নামে একটি ছেলে বলে, আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। আমি জঙ্গলের মধ্যেই শৌচালয় তৈরি করতে পারবো, একেবারে বাড়িতে যেমন শৌচালয় আছে তেমনই, কারোর কোনো অসুবিধা হবে না। এই শৌচালয়ের পাইপলাইনও থাকবে, কোনো রকমের রোগ জীবাণু ছড়াবে না। সবাই বিজয়ের কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছো কি তুমি? এটা কিভাবে সম্ভব? কোনো মতেই সম্ভব না। তুমি এখন পাইপ কোথায় পাবে, আর শৌচালয়টা কিভাবেই বা বানাবে শুনি? আরে ও পারবে বলছে যখন, তখন দেখোই না ওকে একটা সুযোগ দিয়ে। আমি বলেছি যখন তখন আমি করেও দেখাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্তটা আপনারা মেনে নিলে তবেই আমি সবার জন্য শৌচালয় তৈরি করব। শর্ত? কিসের শর্ত? যার জন্য আমাকে সবার সামনে গ্রামে অপমান করা হয়েছিল, মারধর করা হয়েছিল, চম্পার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। কি, বুলবুলির মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে হবে? অসম্ভব ব্যাপার, বুলবুলি কোনোদিনই মেনে নেবে না। আরে তুমি চুপ করো তো, এখানে এখন বুলবুলি নেই। তুমি এখন বলে দাও না যে হ্যাঁ বিয়ে দেওয়া হবে। শৌচালয়টা তো আগে হয়ে যাক, তারপর দেখা যাবে। এখন এসবের চেয়ে যেটা বেশি দরকার শুধু সেটার কথাই ভাবো। তুমি ঠিক বলেছো। ঠিক আছে বিজয়, আমি কথা দিচ্ছি বুলবুলির মেয়ে চম্পার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। এখন তুমি আগে শৌচালয়টা তৈরি করো।
ঠিক আছে, আমার সঙ্গে বেশ কয়েকজনকে লাগবে। শৌচালয়টা তৈরি করতে আজকে সারাদিন লেগে যাবে। আগে জঙ্গলের পিছনে যে বাঁশ বাগান আছে ওখান থেকে আমাদের অনেক অনেক বাঁশ নিয়ে আসতে হবে। এই যাও সবাই, বিজয় যা বলছে সবাই শোনো, সাহায্য করো একে। বিজয় কয়েকজনকে নিয়ে বাঁশবাগান থেকে অনেক বড় বড় লম্বা লম্বা বাঁশ কেটে নিয়ে আসে। সেই বাঁশগুলো সাইজ করে কেটে কেটে একটা অনেক উঁচু করে শৌচালয় তৈরি করে। শৌচালয়ের মধ্যে যাতে জল ঢুকতে না পারে তাই সে অনেক উঁচু করে শৌচালয়টা তৈরি করে। শৌচালয়ের ভেতরে যাওয়ার জন্য সে বাঁশের সিঁড়িও তৈরি করে। শুধু তাই নয়, সে বাঁশগুলোর ভেতরের অংশ বাদ দিয়ে দেয়, অর্থাৎ বাঁশগুলোকে ফাঁপিয়ে নিয়ে সেগুলোকে পাইপ হিসেবে ব্যবহার করে। সে অনেকগুলো বাঁশ একসঙ্গে জুড়ে লম্বা পাইপলাইনও তৈরি করে, যেই পাইপলাইনের মধ্যে দিয়ে মলমূত্র জঙ্গল থেকে দূরে গিয়ে পড়বে। সারাদিন কঠোর পরিশ্রমের পর বিজয় শৌচালয় তৈরি করতে সক্ষম হয়। আমার বাঁশের তৈরি শৌচালয় একদম রেডি, দেখে নাও সবাই। ও মা, কত সুন্দর হয়েছে গো শৌচালয়টা। বিজয়, তোমার মাথায় বুদ্ধি আছে, সত্যি মানতেই হবে। সত্যি বিজয়, আজকে তুমি আমাদের সবার সামনে অনেক বড় উপকার করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো শুধু আমার জন্য আর চম্পার জন্য করেছি। আমি আমার কথা রেখেছি, এবার আপনিও আপনার কথা রাখুন। চম্পার সঙ্গে আমার বিয়ে দিন, তাও আবার এখনই। কি বলছো কি বেয়াদব ছেলে? আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই দেব না। অত মার খাওয়ার পরও তোমার লজ্জা হয়নি, তাই না? একটা ছোট উপকার করে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? তুমি তো একটা অকর্মের ঢেকি, কোনো কাজকর্ম করো না, বিয়ে করে আমার মেয়েকে খাওয়াবে কি? বুলবুলি, তুমি ভুল বললে। বিজয় কোনো কাজ করে না ঠিকই, কিন্তু আমাদের সবার চেয়ে ওর মাথায় বুদ্ধি অনেক বেশি। ও আজকে একটা অসাধারণ কাজ করে দেখিয়েছে। বিজয়, তুমি চাইলে তোমার এই বাঁশের তৈরি শৌচালয় বিক্রি করতে পারো তো। আমাদের গ্রামে অনেকের ভালো শৌচালয় নেই, প্লাস্টিক ঘিরে মলমূত্র পরিত্যাগ করে। তারা তোমার শৌচালয় কিনে বাড়িতে ব্যবহার করতেও পারবে। আমি আগে কেন ভাবিনি এটা? সত্যিই তো এটা খুব ভালো আইডিয়া। তাহলে এবার বলুন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন তো? বুলবুলি, আর বেশি কিছু ভেবো না, বিজয় খুবই বুদ্ধিমান ছেলে, ও বুদ্ধি দিয়ে কিছু না কিছু কাজ করেই নেবে। তোমার মেয়েকে ওর হাতে তুলে দাও। না, আমি বিজয়কে বিয়ে করব না। কেন চম্পা, তুমি আমাকে পছন্দ করো না? হ্যাঁ, পছন্দ করি। আমি তো একটু মজা করছিলাম। আমিও বিজয়কে বিয়ে করতে চাই। বিজয় খুব খুশি হয়। সেদিনই তাদেরকে বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়। বেশ কয়েকদিনের মধ্যে বন্যার জল কমতে শুরু করে। বৃষ্টিপাতও পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্যার ফলে কাঁচা মাটির ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সরকার থেকে সবাইকে ঘরবাড়ি তৈরি করার জন্য কিছু কিছু টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা দিয়ে সবাই ঘর বানায় এবং বিজয়ের কাছ থেকে বাঁশের তৈরি শৌচালয় কিনে বাড়িতে বসিয়ে দেয়। এভাবেই বিজয়ের বাঁশের তৈরি করা শৌচালয় বহু মানুষের উপকারে এসেছিল।